নমস্কার। দেখতে দেখতে রাই বাংলার পথ চলা প্রায় ১ বছর হতে চলল এবং এই স্বল্প সময়ের মধ্যেই আমরা আপনাদের ঘরের ভেতরে যেমন পৌঁছে গেছি, সেরকমই আপনাদের হাতের মুঠোফোন তার মধ্যেও কিন্তু আমরা পৌঁছে গেছি। আর তার সাথে সাথে আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে নিয়ে এসেছে এতদূর পর্যন্ত। তাই চাইবো আমাদের এই চলার পথের যাত্রী কিন্তু আপনারা আগামী দিনগুলোতেই থাকবেন। আর তার জন্য নতুন বছরে আমরা রাই বাংলা নতুন রূপে সেজে আসছি আপনাদের কাছে, এবং আপনারাও কিন্তু আমাদের সাথে পায়ে পা মিলিয়ে একসাথে পথ চলবেন এই আশাই রাখছি। নমস্কার, শুরু করছি জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল ডিয়ার ডক্টর সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আমাদের সাথে আজকে রয়েছেন ডক্টর আপনার আলম, এবং তার সাথে সাথে আপনাদেরকে জানাই আমাদের আজকের আলোচনার বিষয় ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে খুব কমন ব্যাপার, কিন্তু সেটা কিন্তু আবার গুরুতর হয়ে উঠতে পারে যদি আমরা ঠিকঠাক মতো সেটাকে চর্চা না করি বা সেটাকে নিয়ে যদি আমরা না ভাবি। সেটা হচ্ছে হাঁটুর ব্যথা। তাহলে আসুন আমাদের আজকে আলোচনার বিষয় নিয়ে আমরা স্যারের কাছ থেকে শুনে নিই যে হাঁটুর ব্যথা কীভাবে হতে পারে এবং কত রকমভাবে হতে পারে, এবং এই হাঁটুর ব্যথা হওয়ার পর সেটা সারিয়ে তোলার উপায়গুলো কী রয়েছে, রেমেডিয়াল কী সমস্ত উপায় রয়েছে সেগুলো তো জানবোই, এবং তার সাথে সাথে আরও যে বিষয়টা আমরা জানবো যে এটা কি সম্পূর্ণভাবে রিভার্সাল, মানে এটা কি সম্পূর্ণ ঠিক করা যায়, সম্ভব, কী পদ্ধতি, কী নতুন নতুন চিকিৎসা রয়েছে সেই বিষয় সম্পর্কে কিন্তু আজকে আমরা জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ স্যার, তাহলে আমরা আজকের যে আলোচনার বিষয় হাঁটু ব্যথা বা নি পেইন, জয়েন্ট পেন, অ্যাকচুয়ালি নি পেন ইজ আ জয়েন্ট পেন। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জয়েন্টগুলো রয়েছে এবং সেরকমই আমাদের নি জয়েন্ট একটা গুরুত্বপূর্ণ জয়েন্ট, এবং একটা এজ, আমরা আগে বলা হতো যে একটা এজের পরে এই ব্যথা বেদনাটা কাতর হওয়ার একটা প্রবণতা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আর্লি 30, মানে 30 পার করলে বা 30-এর আগেই কিন্তু বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা, জয়েন্ট পেন কিন্তু আমাদের কাবু করে ফেলছে, এবং তার মধ্যে হাঁটু ব্যথা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে হাঁটু ব্যথা সম্পর্কে আমরা জানতে গিয়ে তার সবার আগে প্রথমে জেনে নেবো যে এর কোনো স্পেসিফিক এজ আছে কিনা, নাকি যে কোনো বয়সী এর আক্রমণ হতে পারে। এটা যেটা আগে হতো যে আফটার 45 ইয়ার্স দেখা যেত, কিন্তু এখন আর্লি এজেও দেখা যাচ্ছে, মানে কোনো এজটা কোনো স্পেসিফিক নয়। হয়তো আপনি মানে 10 ইয়ার্সের বাচ্চা ডান্সিং করছে বা খেলাধুলা করছে, ওটা টুইস্টিং মুভমেন্ট হলো, সেটাতেও ব্যথা হতেই পারে। ওটা যদি সারিয়ে না তোলায় পরবর্তীকালে আরও ব্যথাটা বাড়তে পারে। তো তার আগে আমরা মানে সব কিছু বলার আগে যদি আমরা একটু হাঁটুটা কি সেটা বিষয় নিয়ে যদি জেনে নিতে পারি তাহলে আরও বুঝতে সুবিধা হবে আমাদের। আপনি একটা মডেল এনেছেন, মডেলটাকে একটু হাতে নিয়ে নেবেন। তো হাঁটু ব্যথাটা কি অ্যাকচুয়ালি আমাদের যেটা থাই বোন, এটাকে আমরা ফিমার বলি, আর একটু ঠিক করুন, আর নিচেরটা যে লেগ বোন যেটাকে আমরা টিবিয়া বলি। তো এটাতে মানে কিভাবে তার আরেকটা বোন আছে যেটা প্যাটেলা বলি বা মালাই চাকি বলি, যেটা ফ্লোটিং বোন, মানে ফ্রিলি মুভ করতে পারে। এর মাস্কুলার ইয়ে রয়েছে, তারপরে এদিকে লিগামেন্ট রয়েছে, সাইডে লিগামেন্ট রয়েছে, ভিতরে ক্রুসিয়াল লিগামেন্ট রয়েছে, ভিতরে একটা যেটা আমাদের মিনিসকাস বলি, এটা কুশনে কাজ করে, মানে শক অবজারভারের কাজ করে। এবার কি কারণে বা কত রকম ব্যথা হতে পারে, যেরকম ধরুন প্যাটেলা, এটা নিয়ে যদি বলি, এটা সামান্য একটা বোন, কিন্তু এটার জন্য অনেক রকমের ব্যথা হতে পারে। যেটা হচ্ছে কখনো কি হয়, এটা উপরের দিকে সাইডে মুভ করে যায়, কখনো নিচে শিফট করে যায়, কখনো এর পিছনে যদি প্যাড মানে ফ্যাট থাকে এটাতেও সোয়েলিং হলে ব্যথা হতে পারে, বা নিচে এখানে টেন্ডেনের নিচে বার্সা আছে, বার্সায় ইনফ্লামেশন হলে যেটাকে আমরা বার্সাইটিস বলি, সেটাও হতে পারে। লিগামেন্ট টিয়ার হয়ে গেলে, মানে একটা খেলাধুলা করছি বা আঘাত কোনো ইনজুরি হলো, লিগামেন্ট টিয়ার হয়ে গেলো, সেটাতেও ব্যথা হতে পারে। আর কোনো বনি ফ্র্যাকচার বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, ফ্র্যাকচার হয়ে গেলো, সেটাও ব্যথা হতে পারে। তো নানা রকম কারণ আছে। একটু কনজেনিটাল ডিজিজ আছে, যেরকম বাচ্চাদের হয় যেরকম ভ্যালগাম বা যেরকম ফ্যারাস, যেরকম রিকালরেটাম, মানে কারো হাঁটু দেখবেন টিল্ট একদিকে বেঁকে গেছে, কারো বাইরের দিকে বেঁকে গেছে, এটা হতে পারে। কারো হাঁটুটা পিছন দিকে চলে এসছে, সেটা হতে পারে। আর নিউরোলজিক্যাল ফ্যাক্টর আছে, যেরকম পার্কিনসন ডিজিজে কোমরে কাইফোটিক চেঞ্জেস আছে, হাঁটু ব্যান্ডেজ রয়েছে, এটা ব্যথা হতে পারে। স্ট্রোক হলে সেটার জন্য স্টিফনেস চলে আসে, সেটা হতে পারে।
আর হচ্ছে অন্য কোনো নানা রকম ডিজিজ আছে সেটার জন্য হতে পারে, মানে অনেকগুলো কারণ আছে। সেটা যেরকম কেস আসে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টের এটাই করি। তাহলে আপনি বলছেন যে আমাদের নির্দিষ্ট কোনো বয়স হতে পারে না, এটা অনেক বিভিন্ন ধরনের কারণে হতে পারে, মানে বয়সটা এখানে কিন্তু স্পেসিফিক কিছু নয়। এবং তার সাথে সাথে আমাদের যে যেটা বললেন যে প্রবলেমগুলো বিভিন্ন রকমভাবে আসতে পারে, সেটা লিগামেন্টের জন্য হতে পারে, আবার হাড়ের সমস্যাও হতে পারে। তাহলে এই সমস্যাগুলো নিয়ে যখন আমরা আলোচনায় আসবো, তবে তার আগে একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে স্পেসিফিক্যালি এই হাঁটুর ব্যথা পুরুষ এবং মহিলা ভেদে, ঠিক আছে? এটা কি কোনো রকমভাবে জেন্ডার ভেদে এটার প্রকোপটা বেশি হতে পারে? অবশ্যই হতে পারে। এখন যেটা দেখা যাচ্ছে মেনলি ফিমেলরা বেশি এফেক্টেড, মানে আমাদের মায়েরা বলুন বা দিদিরা বলুন সবাই এফেক্টেড আছে। মানে তার বিশেষ কিছু কারণ আছে, মানে প্রলং স্ট্যান্ডিংয়ে, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছেন, সেটার জন্য হচ্ছে বিশেষ দেখা গেছে মহিলারা বেশি এফেক্টেড এটার জন্য। আচ্ছা, মানে যেহেতু মহিলাদের একটু ক্যালসিয়াম জনিত সমস্যা স্বাভাবিক, আবার একটু মানে এজেড পার্সনের দিকে মহিলাদের ক্ষেত্রে সেই সমস্যাটা আসে, তো সেক্ষেত্রে তাদের সমস্যাগুলো আমরা বেশি দেখতে পাচ্ছি, এই হাঁটুর যে সমস্যাজনিত কারণগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিছু দর্শক বন্ধু প্রশ্ন পাঠিয়েছেন, তার সাথে সাথে আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে আমরা রাই বাংলার পর্দায় লাইভ তো রয়েছি, তার সাথে সাথে আমাদের রাই বাংলার যে ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু আমরা লাইভ আছি। তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই লাইভ পেজে, ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু প্রশ্ন রাখুন, আপনাদের প্রশ্নগুলো কিন্তু আমরা নেব এবং সেখান থেকে কিন্তু সেই প্রশ্নের উত্তর ডক্টর আলম রয়েছেন, ডক্টর আলম দেওয়ার চেষ্টা করবেন, সেই সমস্ত প্রশ্ন উত্তর যথাযথভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। তার সাথে সাথে আমাদের যে পেজে কিছু প্রশ্ন আগে থেকেই এসেছে, মানে প্রচুর দর্শক রয়েছেন যারা প্রশ্ন রাখেন এবং সেগুলোকে আমরা সাম আপ করি এবং সেখান থেকে আমরা কমন প্রশ্নগুলোকে নিই, যে একই বিষয়ের উপর প্রশ্ন যেগুলো আসছে। তো এরকমই একজন আমাদের দর্শক বন্ধু রয়েছেন যিনি প্রশ্ন রেখেছেন যে হাঁটুর জয়েন্ট স্টিফ হয়ে থাকছে এবং হাঁটু ভাঁজ করতে পারছি না, কি করণীয়? এটা আবার আমি মডেলটাকে তুলছি। স্টিফ হয়ে যাওয়া মানে হচ্ছে কখনো কি হয়, কারো যেটা বললাম প্যাটেলাটা শিফট করে যায়, মানে বাইরের দিকে উপরের দিকে, কারো নিচের দিকে থাকে মানে সাইডের দিকে। এবার পিছনে আমাদের একটা ছোট্ট মাসেল থাকে, পপ্লিটেস মাসেল আছে, ওটার কাজ হচ্ছে আনলকিং, মানে আমরা দাঁড়িয়ে আছি লক হয়ে রয়েছে, ওই মাসেলটার কাজ হচ্ছে আনলক করা, মানে ভাঁজ করতে হেল্প করা। যখনই ওই মাসেলটার প্রবলেম থাকবে বা টাইট হয়েছে, ওটা কাজ করছে না, সেক্ষেত্রে ওটা হাঁটু স্টিফ হয়ে যায়, তার জন্য ভাঁজ হতে চায় না। আচ্ছা, তাহলে দর্শক বন্ধু যিনি করেছিলেন আমাদেরকে মেসেজটা, আপনার প্রশ্নটা রেখেছিলেন, আপনার নিশ্চয়ই আশা করি আপনার প্রশ্নের সমাধান হয়েছে। তাহলে এই যে স্টিফ হয়ে থাকছে, তাহলে তার সমাধানটা কি? তার সমাধান যেটা আমরা ফাইন্ড আউট করি, আমরা পপ্লিটেস মাসেলটাকে রিলিজ করি, রিলিজ করলে উইদিন 3 days ইট উইল গেট টু নর্মাল, মানে এটা হয়। তার সঙ্গে সঙ্গে কিছু পেন কিলার, মানে পেন কিলার নট মেডিসিন, বাট আমাদের কিছু মেশিন আছে যেটাতে ব্যথাটা কমায় বা স্টিফনেসটাও কমায়, সেটা করি। তারপরে আপনার কিছু এক্সারসাইজ, যেমন ধরেন শিফট করে গেছিলেন, মানে প্যাটেলাটা শিফট করে গেছে সুপিরিয়র ল্যাটারালি, ওটাকে আমরা কি করি, ওটাকে নিজের জায়গায় নিয়ে আসি, জায়গায় নিয়ে এসে কিছু পার্টিকুলার এক্সারসাইজ আছে যেটা ওটা মেনটেন থাকে, সেটা করায়, তাহলে উনি ব্যাক টু দি নর্মাল লাইফ চলে আসে। তাহলে আপনি বলছেন যে মেডিসিন রয়েছে, বেশ কিছু মেডিসিন, এবং তার সাথে সাথে মেডিসিনের পেন কিলার টাইপেরই আমাদের মানে কিছু মেশিন রয়েছে, আচ্ছা পেন কিলার। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে যতজনই আসে মানে দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আমাদের কাছে লাস্টে আসেন, তো আমি পেন কিলার আমি প্রেফার করবো না, প্লাস করিও না। ব্যথা মানে ওষুধ ছাড়াই আমরা সারানোর চেষ্টা করি, বা ইনফ্যাক্ট আমাদের রয়েছে যে ওষুধ ছাড়াই আমরা সারিয়ে দিই। আধুনিক চিকিৎসা এটা বলা যেতে পারে, কিন্তু একটা সময় ছিল যে মানে কোনো গতি ছিল না, পেন কিলার তো একটা সময় খেতেই হবে, কারণ অসহ্য ব্যথা সহ্য করা কিন্তু খুব কষ্টের, এবং সত্যি এই ধরনের ব্যথা, যে জয়েন্ট পেন যে কতটা কষ্ট দিতে পারে সেটা কিন্তু অসহনীয়, সেটা বলে বোঝানো সম্ভব নয়। তাহলে আপনি যিনি রয়েছেন, যিনি প্রশ্নটা রেখেছিলেন আমাদেরকে, তিনি অবশ্যই বুঝতে পারছেন যে আপনার কি করণীয় এই মুহূর্তে, একজন অবশ্যই ভালো অর্থোপেডিকের সাথে কনসাল্ট করা একান্তই দরকার। যখন ওনার যখন ব্যথা হয়েছে নিশ্চয়ই অর্থোপেডিক্সের সঙ্গে যোগাযোগ করেছেন। হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু মানে করতে চাইছি না, বাট
ওনাকে কনসাল্ট করার জন্য ভালো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্ট মাসেলের কাজে যেরকম আমরা ফিজিওথেরাপিস্ট মেনলি মাসেলটা নিয়ে দেখি, আচ্ছা আচ্ছা। কোথায় মাসেলটা ডিসফাংশন রয়েছে, ওই মাসেলটাকে ফাংশনাল করাই, বা আমাদের টার্গেটটা হচ্ছে মুভমেন্ট অ্যান্ড মোটিলিটিটা বাড়ানো। আচ্ছা তো উনি নিশ্চয়ই, আমি বলবো না, বারণ করতে পারি না যে আপনি যাবেন না, বাট আজ অবধি যতগুলো দেখেছি, আমার লাস্ট 10 ইয়ার্সের প্র্যাকটিসে দেখেছি, অনেক দিন ধরে ভুগে ভুগে ওষুধ খেয়ে নানা রকম জায়গায় গিয়ে মানে সাফার করে লাস্টে আমাদের কাছে আসেন, দেন আমরা তাকে মানে সলভ করে দিই। অবশ্যই ডাক্তারের কাছে তো অবশ্যই পরামর্শ নেবেন, তার সাথে সাথে যেটা এখন আধুনিক চিকিৎসা, যেটা আমি বারবার করে বলছি যে আধুনিক চিকিৎসা কেন বলছি, কারণ এই যে রেমেডিয়াল যে সমস্ত চিকিৎসাগুলো রয়েছে তার মধ্যে এই সমস্ত চিকিৎসাগুলো যেমন ফিজিওথেরাপি এই রয়েছে, তার সাথে সাথে আকুপাঞ্চার রয়েছে, এই ট্রিটমেন্টগুলো কিন্তু ব্যথার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ব্যথা কমানোর ক্ষেত্রে, কারণ এর তো কোনো সাইড এফেক্ট নেই, কারণ আমি কোনো রকম ওরালি কোনো মেডিসিন নিচ্ছি না যা সাইড এফেক্ট আমার শরীরে আসতে পারে। এটা সম্পূর্ণরূপেই কিন্তু বাইরে থেকে বিভিন্ন ধরনের মাসাজ রয়েছে, বিভিন্ন ধরনের যন্ত্রের মাধ্যমে থেরাপি দেওয়া হয়, এবং তার সাথে সাথে কিন্তু ব্যায়াম রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের কাছেই গেলে পরে সম্ভব। তাই ব্যথাতে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন এরকম আছেন, অনেকেই আছেন হয়তো, তারা অবশ্যই যে কোনো ফিজিশিয়ান হোক বা যে কোনো মেডিসিনের ডক্টর হোক বা অর্থোপেডিক হোক কনসাল্ট করবেন অবশ্যই, কিন্তু তার সাথে সাথে এখন ডক্টররাও কিন্তু ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করার জন্য বলেন, তাই তো স্যার? হ্যাঁ, অবভিয়াসলি বলেন, মানে ইনফ্যাক্ট এখন ফ্লোটা বেড়েছে, মানে ম্যাক্সিমাম কেসে রেফার করছেন ওনারা। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে চাই, আপনি বললেন যে মাসাজ রয়েছে, বাট সেটা পাবলিকেশন বলছি বা আপনার জন্য, উই ডিল উইথ মাসাজ। না, মাসাজ বলতে বলতে যাচ্ছি যে ওই যন্ত্রের মাধ্যমে যে যে সমস্ত থেরাপিগুলো দেওয়া হয় সেটার কথা আমি বলছি, টোটালটাই যে সায়েন্টিফিক হ্যাঁ ওয়েতে, মানে obviously যতগুলো যন্ত্র আছে বা মেশিন আছে সবগুলো হ্যাঁ হাতের মাধ্যমে বলছি না আর কি। আর সবসময় আমরা মেশিনটাও ইউজ করি না। আগে যেটা ইনফ্যাক্ট রায়গঞ্জে হতো বা ইয়ে হতো, যে মানে মেশিনের মাধ্যমে দিয়ে 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 অনেক দিন ধরে ট্রিটমেন্ট করেছে, বাট সবসময় মেশিন দরকার পড়ে না, আমি যেটা বলতে চাই আপনাকে। আচ্ছা ডাক্তারবাবু, আমি এই প্রসঙ্গে একটা বিষয় জিজ্ঞাসা করব, যে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিজিওথেরাপিতে ভীষণভাবে জায়গা দখল করেছে নিডলিং। তো নিডলিংটা আপনি ড্রাই নিডলিংটা সম্পর্কে আপনি কি বলবেন? কারণ অনেকেই কিন্তু নিডলিং করাতে চান না, মানে সেন্টারে যান কিন্তু তারা নিডল দেখেই ভয় পান, প্রথমেই বলে দেন যে না আমি ওই সমস্ত কিছু করবো না, কিন্তু অ্যাকচুয়ালি কি ব্যথা লাগে, বা ব্যথা লাগলে বড় অ্যাকচুয়ালি উপকারিতা কি, এটা যদি একটু পরিষ্কার করে দেন তাহলে কিন্তু আমাদের অনেক দর্শক এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে পারে। নিডলিং অ্যান্ড আকুপাংচার অনেকটাই কাছাকাছি। আমরা যেটা বলি ড্রাই নিডলিং, ড্রাই নিডলিং একদম ফাইন নিডল, মানে আকুপাংচার নিডলটা থেকে আরও সরু নিডলটা, লাইক একটা পিঁপড়ে কামানোর মতো যদি একটা সেন্সেশন হবে, ওই জিনিসটা হয়। এবার নিডলটা যেটা দিই আমরা, মানে টোটালটা সায়েন্টিফিক ওয়েতে, ওয়ান টাইম ইউজ থাকে, ওটা রিইউজ করা হয় না। যখনই দেওয়া হয় একটা বডিতে, একটা ফরেন বডি ঢুকে গেলে যা ব্রেন রেসপন্স করে, সেরকমই নিডলটা দেওয়ার পরে আমাদের কিছু হরমোন আছে, মরফিন লাইক বলুন, যেটা পেন কিলার আমাদের ইনফ্যাক্ট ইন বডিতে প্রেজেন্ট থাকে, সেটা রিলিজ হয়, তাতে ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যায়। মানে আজ অবধি যতজনকে দেওয়া হয়েছে তারা বলেছে, ইনফ্যাক্ট নেক্সট টাইম যদি কোথাও কোনো ব্যথা হয় তখন বলে যে আপনি নিডলটা দিয়ে দিন, আমি তাড়াতাড়ি ভালো হতে চাই। আচ্ছা, মানে খুব সহজ বিষয়, মানে বাইরে থেকে একটা আঘাত করে, মানে আমার যে শরীরের ভিতর আঘাতটা আছে সেটাকে জাগিয়ে তোলা, এবং তাতে ব্রেন যাতে সেখানে সিগন্যাল পাঠায় এবং সেই ব্যথাটাকে হিল করতে পারে, তার জন্য যে হরমোনগুলো দরকার সেই হরমোনগুলো কাজ করা শুরু করে, এবং সেক্ষেত্রে ব্যথাটা ধীরে ধীরে কমতে শুরু করে, খুব তাড়াতাড়ি কমে। তাহলে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় একটা স্যার বললেন। এবং তার সাথে সাথে আমাদের পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে আমরা চলে যাই। সকালে ঘুম থেকে ওঠার পর হাঁটু খুব ব্যথা করে, বসতে উঠতে কষ্ট হয়, বেলা বাড়ার সাথে সাথে ব্যথাটা কমে যায় এবং অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি, কি করব? সকালে ওঠার পরে মানে সারা রাত মাসেল ওয়ার্কটা জিরো হয় ওনার, মানে মাসেল উইক আছে, কিছু মাসেল টাইট আছে যেটাতে ব্লাড সার্কুলেশনটা হয় না, আর তার সঙ্গে সঙ্গে ওনার হয়তো জয়েন্ট স্পেসটা কমে এসছে, যেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলি আমরা, সেটা হতে পারে। তো সার্কুলেশন কমে যাওয়ার জন্য ওটা সকালে উঠলেই মানে একটা ভারী ফিল হয়। যখনই আস্তে আস্তে হাঁটতে থাকি বা ফুট মুভমেন্ট হয়, রক্ত চলাচলটা হয়, আস্তে আস্তে ফ্রি হয়ে যায়। ওনার জন্য যেটা করতে হবে, রেগুলার এক্সারসাইজ, কিছু পার্টিকুলার এক্সারসাইজ, নট মানে কিছু কিছু যেতে ক্ষেত্রে আমরা যেটা হাঁটুতেও বলি যে এই এক্সারসাইজটা আপনার ক্ষেত্রে মানে করা যাবে না। তো ওনাকে ফার্স্ট অফ অল ওনাকে কনসাল্ট করতে হবে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট কাছে, ওনার জন্য কোন স্পেসিফিক এক্সারসাইজগুলো ভালো হবে বা কোনটা দিলে ওনার জন্য পারফেক্টলি কাজ করবে, সেগুলোকে
ওনাকে রেগুলার মানে রুটিনলি করতে হবে, ইনফ্যাক্ট প্রয়োজন পড়লে সারাদিনে 3 বেলাও করতে হতে পারে। আচ্ছা, তাহলে যিনি প্রশ্ন রেখেছিলেন আপনার প্রশ্নের উত্তর, মানে এটা একক প্রশ্ন নয়, এটা অনেকেই প্রশ্ন রেখেছেন এই প্রশ্নটা, যে ঘুম থেকে ওঠার পরে হাঁটুর ব্যথার এই প্রবলেমটা কিন্তু অনেকেই আমাদের কাছে রেখেছিলেন যে যিনি আসুক, একজন ডক্টর বা ফিজিওথেরাপিস্ট ডক্টর হিসেবে আসুন, যিনি আসুন তার কাছেই প্রশ্ন রাখতে। তো আমরা স্যারের কাছে রেখেছি, আপনারা আশা করি তার উত্তর পেয়েছেন। আমাদের যে আলোচনা, সেই আলোচনা তো চলতে থাকবেই, তবে তার আগে আপনাদেরকে বলে রাখি, আমরা এই মুহূর্তে যেমন লাইভ রয়েছি, ইউটিউবে তো রয়েছি, তার সাথে সাথে ফেসবুকেও রয়েছি, কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের এই এপিসোডটা লাইভ এখন চলছে ঠিকই, কিন্তু পরবর্তী সময় ইউটিউবে আপলোড করা হবে। এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে বিশেষভাবে ফলপ্রসূ হচ্ছে আমাদের আজকের এই আলোচনা, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই এপিসোড শেয়ার অবশ্যই করবেন ইউটিউবে গিয়ে। আপনাদের পরিচিত বন্ধু বান্ধব বা আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন, যারাই সমস্যায় ভুগছেন, দূর দূরান্তে ছড়িয়ে দেবেন, এই আশাই রাখছি আপনাদের কাছে। আমাদের সাথে রয়েছেন রায়গঞ্জের বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ডক্টর আবরার আলম, এবং আমরা আজকে আলোচনা করছি হাঁটুর যন্ত্রণা বা হাঁটু ব্যথা নিয়ে, এবং তার বিভিন্ন কারণগুলো কি হতে পারে এবং তার সমাধান। মেডিকেলি আমরা যে সমস্ত ট্রিটমেন্ট রয়েছে, তার পাশাপাশি রিমেডিয়াল যে সমস্ত ট্রিটমেন্টগুলো আমরা দেখতে পাই এখন আধুনিক চিকিৎসায়, কিভাবে আমরা সেই ব্যথা প্রশমন করতে পারি এবং আমাদের স্বাভাবিক সাধারণ জীবনযাপন করতে পারি, সেটাই আমরা কিন্তু আজকে আলোচনা করছি। আমাদের আরও একজন দর্শক বন্ধু তিনি মেসেজ করেছেন, তিনি বলছেন যে কিশোর বয়সে ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে চোট পাই, তখন গরম সেক চুন হলুদ লাগিয়ে ব্যথাটা কমে যায়, কিন্তু 35 বছর বয়সে এসে সেই চোট পাওয়া জায়গাতে আবার ব্যথা শুরু হয়েছে। গরম সেক, ব্যথার স্প্রে, ওষুধ কিছুতেই কমছে না, দয়া করে সমাধান বলুন। বেশ, অল্প বয়সে যেহেতু ফুটবল খেলতে গিয়ে হয়েছিল, তার মানে ওনার লিগামেন্ট ইনজুরি হয়েছিল। মানে লিগামেন্টের পার্ট আছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, হয়তো গ্রেড 1টা হয়েছিল, মাইল্ড টিয়ার হয়েছিল একটা লিগামেন্টে। এখন বয়সের সঙ্গে সঙ্গে ওনার বডি ওয়েট বেড়েছে বা অ্যাক্টিভিটি বেড়েছে, তো সেই লিগামেন্টটা মানে হয়তো আবার কোনো কারণে একটু টুইস্টিং মুভমেন্ট হয়ে বা আঘাত লাগার জন্য, বা আঘাত নাও লাগতে পারে, কোথাও দৌড়াতে গিয়ে আবার একটা ওই লিগামেন্টে আবার টিয়ার হয়েছে। তো এনার ক্ষেত্রে যেটা করতে হবে, মানে টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য প্রবলেম, ওনাকে একটা এমআরআই সাজেস্ট করবো। একটা এমআরআই করতে পারলে ওনার বোঝা যাবে যে কোথায় একটা সমস্যাটা, মানে সফট টিস্যু নিয়ে এটা হয়েছে, হয়তো লিগামেন্ট হতে পারে বা মেনিসকাস টিয়ার হতে পারে। তো ওনাকে একটা এমআরআই করাতে হবে, তারপরে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে, তারপরে আরও যদি ভালোভাবে উনি পার্মানেন্টলি কিওর হতে চান, তো ফিজিওথেরাপিস্টের সঙ্গে অবশ্যই কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে যে ওনার জন্য পার্টিকুলার কী কী এক্সারসাইজ আছে বা কীভাবে সলভ করা যায় যাতে আর ফিউচারে না হয়। আচ্ছা, খুব গুরুত্ব সহকারে ডাক্তারবাবু কিন্তু আলোচনা করলেন যে এটাকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না, কারণ কম বয়সে যে আঘাতটা লেগেছে, এখন বয়স বাড়ার সাথে সাথে সেটা হয়তো কোনোভাবে প্রচ্ছন্ন ছিল, কিন্তু স্যার বলছেন যে ওয়েট বাড়তে পারে এবং আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যেতে পারে, তার জন্য কিন্তু সেই ব্যথাটা আবার পুনরায় ফিরে আসতে পারে। তার জন্য অবশ্যই একটা এমআরআই করিয়ে নিন এবং তারপরে আপনি কনসাল্ট করুন, মেডিসিন ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং তারপরে ফিজিওথেরাপিস্ট এর সাথে কনসাল্ট করুন যে এর জন্য আপনার কী কী করণীয়, কিন্তু অবশ্যই করবেন, এটাকে ফেলে রাখবেন না। আচ্ছা, এরপরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসছি। আপনি লিগামেন্টের সমস্যা যখন বললেন, লিগামেন্টের ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন হয়, আর যেটা অবশ্যই দরকার পড়ে সার্জারি, সেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট। তো সেরকমই একটা প্রশ্ন আমাদের কাছে আছে। আমার মা 55 বছর বয়সী, অস্টিও আর্থারাইটিসের রোগী, অসহ্য হাঁটু ব্যথায় হাঁটাচলা প্রায় বন্ধ, ডক্টর নি রিপ্লেসমেন্ট এর ব্যাপারে বলেছেন, কিন্তু আমরা ভীষণ ভয় পাচ্ছি। ফিজিওথেরাপির মাধ্যমে কি এটা সারানো সম্ভব? অবশ্যই সম্ভব আছে। তার আগে ওনার জানতে হবে যে যেটা আমরা ফাইন্ড আউট করবো, হয়তো আপনার কোন কম্পার্টমেন্টে প্রবলেমটা আছে। যখনই ডক্টর বলেছেন নি রিপ্লেসমেন্ট করতে হবে, তার মানে ওনার গ্রেড 3 বা গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস আছে। তো সব সময় মানে সার্জারি প্রয়োজন পড়ে না। ইনফ্যাক্ট আমরা ডিল করি বা আমরা চ্যালেঞ্জও করি অনেক সময় যে আপনাকে সার্জারি করতে হবে না, বা সার্জারি, ফিজিওথেরাপি মানে সার্জারি ফ্রি, মানে পেন ফ্রি উইথ সার্জারি ফ্রি। তো ওনার শর্ট আউট হয়ে যাবে প্রবলেমটা। ওনাকে অবশ্যই একজন ভালো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে, কোথায় অ্যাকচুয়ালি প্রবলেমটা, সেটা ফাইন্ড আউট হলেই ওনার সলভ হয়ে যাবে। ঠিক, অবশ্যই। আপনি এই যে গ্রেডের কথা বললেন, যে একটা নির্দিষ্ট গ্রেড রয়েছে, সেই গ্রেডের মধ্যে যদি থাকে, আমাদের তো প্রত্যেকটা অসুখই এরকম থাকে দেখতে পাই, বা বিশেষ করে হাড়ের সমস্যা তো এটার মধ্যে পড়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ হাড়ের ক্ষয় তো ধাপে ধাপে হতে থাকে।
এবং একটা সময় গিয়ে যখন এমন একটা পর্যায়ে পৌঁছে যায় সেখানে রিকভার করা সম্ভব হয় না। আপনি বলছেন যে সেই গ্রেডের মধ্যে থাকলে সেটাকে রিকভার করা সম্ভব, সেটাকে রিভার্স করাও সম্ভব, কিন্তু সেটা যদি মানে পার করে যায় তখন কিন্তু ডাক্তারের কনসাল্ট করতেই হবে। অবশ্যই সেটা একজন রিনাউন্ড ফিজিওথেরাপিস্ট সেই সম্পর্কে বলে দেবেন যে তার পক্ষে যদি সম্ভব না হয় সেটা, মানে অ্যাকচুয়ালি যে ফিজিওথেরাপির মাধ্যমে, তার পক্ষে নয়, ফিজিওথেরাপির মাধ্যমে যদি সেটা সম্ভব না হয়, সেখানে যদি সার্জারি দরকার পড়েই একান্ত, তাহলে কিন্তু তখন যেতে হবে, কিন্তু এখনই ভয় পাবেন না। তাহলে একটা কিন্তু সুরাহা আপনাদের কাছে থাকছে, মানে আপনার যে ভয়টা পাচ্ছেন যে 55 বছর বয়স এবং নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আপনারা একটা ভীতি তৈরি করছে, মায়ের ক্ষেত্রে বলছেন যে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে, মা ভীষণ টেনশন করছেন, তাহলে আগে একবার ডক্টরের সাথে কনসাল্ট তো করেইছেন, তো ফিজিওথেরাপিস্টের সাথেও কনসাল্ট করে নিন, তারা কি বলছে রিপোর্টগুলো দেখে সেটা শুনুন, এবং ট্রিটমেন্টের মাধ্যমে, ফিজিওথেরাপির মাধ্যমে যদি তার সুরাহা হয় তাহলে তো অবশ্যই ভালো। ইনফ্যাক্ট এটা দেখাও গেছে আমার, মানে অনেক বছর ধরে ভুগেছে, ডক্টর অনেক সময় বলেছেন সার্জারি করতে, কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে অনেকেই উইদাউট পেন ভালোভাবে লাইফটা ডিল করছে, দেখা গেছে। তার জন্যই বলছি ফিজিওথেরাপিতে সলিউশন হতে পারে, মানে 90% চান্স আছে। ডাক্তারবাবু, আমি আরও একটা প্রশ্ন রাখছি, সেটা ওই ফিজিওথেরাপি সংক্রান্তই প্রশ্ন হবে অবশ্যই, কারণ ওষুধ যখন আমাদের সমস্যা তৈরি করবে তখন আমাকে তো রেমেডিয়াল মেথড বের করতেই হবে। তো সেরকমই একজন প্রশ্ন রেখেছেন, এবং এটা একজনের প্রশ্ন নয়, এটা প্রচুর আমাদের দর্শক রয়েছেন যারা পেশেন্ট, বিশেষ করে এই হাড়ের সমস্যায়, হাড়ের ক্ষয়জনিত সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই প্রশ্নটা অনেকেই রেখেছেন যে আমি অস্টিওপোরোসিসের রুগী, কিন্তু ক্যালসিয়াম ইনটেক করতে সমস্যা হয়, গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন হয়, বিকল্প কিছু চিকিৎসা কি এর আছে? বেশ, অস্টিওপোরোসিস মানে ওনার হাড় অনেকটাই উইক, মানে সেটা দেখা হয় বোন ম্যারো ডেন্সিটি লেভেলটা দেখো কতটা আছে। তো ওনার যেহেতু ক্যালসিয়াম খেয়ে গ্যাস হচ্ছে, তো অনেক সময় ডক্টররাও সাজেস্ট করেন, ইনফ্যাক্ট অনেক আর্টিকেলেও বলে যে আপনার যদি ওষুধটা ভাত খাওয়ার পরে খেতে যদি গ্যাস হয়, তখন আপনি খাওয়ার মাঝখানে খেয়ে নিন, মানে ধরে নিন অল্প একটু ভাত খাচ্ছেন বা অর্ধেকটা অল্প একটু খেলেন, ওষুধটা খেয়ে নিন, তারপরে আবার পরের ভাতটা খেয়ে নিন, এটা একটা আছে। নেক্সট হচ্ছে ওনাকে যেটা করতে হবে এক্সারসাইজ, মানে ভিগোরাস এক্সারসাইজ ওনার দ্বারা করা যাবে না। আর আমি যেহেতু জানি না কতটা ওনার বোন ম্যারো ডেন্সিটি আছে, এক্সারসাইজ করলে কি হয়, বোনে যেটা ব্লাড সার্কুলেশনটা বাড়ে, ব্লাড সার্কুলেশন বাড়লেই বোনের নিউট্রিশনটা পায়, সেটাতে বোন স্ট্রং হয়। তো যতজন আমাদের অস্টিওপোরোটিক পেশেন্ট আমাদের কাছে আসে, তাদেরকে আমরা কিছু স্পেসিফিক এক্সারসাইজ বলি, ইনফ্যাক্ট ভিটামিন ডিটা নিতে বলি, মানে সূর্যের আলোতে, মানে ন্যাচারালি যেটা নিতে যেতে পারে সেটা বলি, কেন ভিটামিন ডিটা অবজর্পশনে খুব হেল্প করে ক্যালসিয়ামটাকে। তো এগুলো ওনার জন্য কাজ অ্যাপ্লিকেবল হতে পারে। আচ্ছা, ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি কিন্তু স্যার বললেন, আশা করি এটা মাথায় রাখবেন যে এই ক্যালসিয়াম ইনটেক করতে যাদের সমস্যা হয়, মনে হচ্ছে খাবার মাঝখানে সেই ক্যালসিয়াম খেতে, মানে দুপুরবেলা খাওয়ার পরে বা রাত্রিবেলায় শোয়ার সময় না নেওয়াটাই বেটার। অনেকেই অ্যাকচুয়ালি ক্যালসিয়ামটা নেয় রাত্রিবেলায়, এবং সেক্ষেত্রে সমস্যা হয় কি, খেয়েই আমরা শুয়ে পড়ি, তো সেক্ষেত্রে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাও কিন্তু সেই সময় একটু ধীরগতি হয়ে যায়, কারণ রাত্রে আমরা এমনিতেই হালকা খাওয়ার পরামর্শই পাই, সেটা ডক্টর বলুন বা পিডিয়াট্রিশিয়ানই বলুন, সবার কাছ থেকে আমরা কিন্তু সেটাই পাই যে রাত্রে হালকা খাওয়াটাই সব থেকে বিধেয়। তাই সেই ক্ষেত্রে আপনারা যদি মাঝখানের সময়টাকে বেছে নেন এবং ক্যালসিয়ামটা ইনটেক করেন, তাহলে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আর শুধুমাত্র ক্যালসিয়াম ইনটেক করলেই হবে না, স্যার যেটা বললেন যে তার সাথে ভিটামিন ডি, সেটা কিন্তু আমরা একমাত্র আমাদের উৎস হচ্ছে সূর্যের আলো। ওষুধ অবশ্যই রয়েছে, ক্যালসিফেরল রয়েছে, কিন্তু তাছাড়াও আমরা নর্মালি সূর্যের আলো থেকে কিন্তু ভিটামিন ডি পেতেই পারি। তাই এই দুটো একসাথেই আমাদেরকে কাজ করতে সাহায্য করবে, মানে ব্যথাটাকে আমাদের কন্ট্রোল করতে সাহায্য করবে। আচ্ছা, যখন আপনি এক্সারসাইজের কথা বললেনই, তখন আমাদের কিছু দর্শক প্রশ্ন রেখেছেন যে হাঁটু ব্যথার সমস্যায় মর্নিং ওয়াক করা কি উচিত নয়? যদি না করা যেতে পারে তাহলে কি কি ধরনের এক্সারসাইজ করা যেতে পারে? এটা একেবারেই উচিত নয় সেটা বলাটা ভুল হবে। এক্সারসাইজ করলেই বা মর্নিং ওয়াক করাটা বেশি জরুরি। আমরা সবসময় বলি যে মানে বারণ করি না, আমাদের যেটা ফিল্ডে হচ্ছে মানে বিকজ উই ডিল উইথ মুভমেন্ট সায়েন্স, মানে মোবিলিটি অ্যান্ড মোটিলিটি নিয়ে কাজ করি। তো তাদের ক্ষেত্রে আমরা একটা মডিফিকেশন বলি, যেমন শ্যুটা প্রপার আর্ট সাপোর্টের শ্যু পরতে হবে, ইভেন এরিয়াতে হাঁটতে হবে, মানে পাথর টাথর বা আনইভেন এরিয়া হাঁটা যাবে না, কিছু প্লেন জায়গায় হাঁটতে হবে। তো হাঁটাটা খুবই জরুরি, মানে মর্নিং ওয়াক স্টপ করলে আপনার নানা রকম রোগ আরও ধরে নিতে পারে। তো হাঁটুন, কোনো অসুবিধা হবে না।
অবশ্যই আমাদের প্রচুর দর্শক রয়েছেন যারা সুগার বা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন যারা, তো তাদের ক্ষেত্রে হাঁটাটা অত্যন্ত দরকার, মানে তাদের সেই ফিজিক্যাল এক্সারসাইজটা দরকার, কিন্তু আবার হাঁটুর ব্যথাতেও তারা কষ্ট পান। হয়তো এর মধ্যে অনেকেই আছেন যারা হাড়ের ক্ষয়জনিত সমস্যায় ভুগছেন, তো তাদের থেকেই বেশি প্রশ্নটা ছিল যে হাঁটলে আমাদের ব্যথা বেড়ে যেতে পারে কিনা, বা হাঁটুর আরও বেশি সমস্যা হতে পারে কিনা। তাহলে তো আপনারা অবশ্যই বুঝতেই পারলেন যে সায়েন্টিফিক্যালি যদি আপনারা চলেন, মানে খুব বেশি জোরে হাঁটা না বা খুব সময় ধরেও হাঁটা না, এবং তার সাথে সাথে আমাদের যে পায়ের জুতো, সেই জুতোটাকে খুবই কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে, মানে সফট এবং যাতে আর্ট টাচ বলবেন, আর্চ সাপোর্টেড, আর্ট সাপোর্টেড, যে পায়ের তলায় একটা আর্চ থাকে, মানে একটা এই থাকে, ওটা সাপোর্টেড, মানে জুতো পাওয়া, ওটা ডক্টর শু বলে অনেক সময়। আচ্ছা, তো নানা রকম কোম্পানিতে বের করেছে, ওগুলো পরে হাঁটা। আর্চ শেপড শু যেটা আপনাকে সাপোর্ট দেবে, সেই ধরনের জুতো পরে অবশ্যই আপনারা হাঁটতে পারেন, কারণ এক্সারসাইজ তো আমাদের দরকার। আচ্ছা, তার পাশাপাশি আমরা যদি একটু আপনাকে জিজ্ঞাসা করি যে বাড়িতে থেকে কী কী এক্সারসাইজ করা যেতে পারে, মানে নিজে বাড়িতে থেকে কী কী ধরনের এক্সারসাইজ করলে এই হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে? সবার আগে বলবো, মানে যেটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়াক অ্যান্ড ওয়াক অ্যান্ড ওয়াক, মানে লাস্ট টাইমেও আমি বলেছিলাম, সবার ক্ষেত্রে হাঁটাটা খুবই জরুরি। মানে পার ডে 2000 to 4000 স্টেপ নিতেই হবে। মানে বাড়িতে থেকেও ধরুন অনেক কাজের চাপ রয়েছে, একটা টাইম বের করে নিন, নট অনলি ইন মর্নিং টাইম, 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইমে আপনি বের করতে পারেন, ওইটা একটা করুন। আর যেটা হাঁটুর তলা, মানে বালিশ রেখে পায়ে চাপ দেওয়া, পায়ের পাতা উপর নিচ করা, এগুলো কমন এক্সারসাইজ। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা স্কিপিং করা বা উঠবস করাটা, মানে নিজেকে ওয়ার্ম আপ রাখতে হবে। আর আমাদের যেহেতু হাঁটুতে পুরোটাই মাসেলে কভার করা থাকে, কোয়াড্রিসেপস বলি বা হ্যামস্ট্রিং বলি, এটা মানে বাড়িতে যে চেয়ার নিয়ে বসে আছেন, পা ঝুলিয়ে বসে পাটা সোজা করে কিছুক্ষণ হোল্ড করুন, আবার ডাউন করুন। এটাতে একটা কি এক্সারসাইজের মধ্যে থাকলেন আপনি, ব্লাড সার্কুলেশনটা রেগুলার হতে থাকে, তাহলে আপনার ফিউচারে প্রবলেম হবে না। একদম। আমাদের হাতে আর বিশেষ সময় নেই, আমাদেরকে তো আজকের মতো বিদায় নিতে হবে। তবে তার আগে আপনার কাছে একটু জিজ্ঞাসা করবো যে ডু অ্যান্ড ডোন্টস, এক্সারসাইজের কথা তো বারবার করে বলছেন আপনি, আর তার সাথে সাথে আর কি কি করা যাবে এবং আর কি কি করা যাবে না, সেটা সম্পর্কে যদি একটু বলেন। যদি হাঁটুর ব্যথা নেই বলি বা অস্টিওআর্থ্রাইটিস অফ নি, যেটা মেনলি কমন, যেটা ওটাতে আমরা বলা হয় যে বিয়ন্ড 90 ডিগ্রি আপনি হাঁটু ভাঁজ করে বসবেন না, প্রলং স্ট্যান্ডিং অ্যাভয়েড করুন, ওয়েট লস করুন, মানে অনেকেরই হেভি ওয়েট হয়ে গেলে হাঁটুতে চাপ পড়ে, সেটা মানে কমাতে হবে, মানে ওয়েট লসটা করতে হবে। তার সঙ্গে আপনি আবার বলবো হাঁটুন হাঁটুন আবার হাঁটুন, মানে এটা বলবো। আর ধরে অনেকে ঠাকুর ঘরে বসি হাঁটু ভাঁজ করে বা নিলিং হয়ে বসতে হয়, চেষ্টা করবেন একটা দুটো কুশন দিয়ে দিতে হাঁটুর নিচে, তাহলে আপনার হাঁটুতে এতটা মানে লোড পড়বে না, বা হাঁটুতে ইনজুরিটা হবে না বা আঘাতটা লাগবে না, সেটা তো ব্যথাটা হবে না। এই জিনিসগুলো একটু করতে হবে। মানে এখনও আমি বলবো যে যতটা পারবেন, ধরেন এখান থেকে আপনি বাস স্ট্যান্ড যাচ্ছেন 1 কিলোমিটার রাস্তা, হেঁটেই যান, অ্যাভয়েড পাবলিক ট্রান্সপোর্ট। মানে হাঁটাটা খুবই জরুরি। ইনফ্যাক্ট এখন কিছুদিন আগে বা কদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছিল, আগেও আমি বলেছি যে ভিটামিন ডিটা খুবই জরুরি, ভিটামিন ডিটা নেওয়ার চেষ্টা করুন, সূর্যের আলোটা নেওয়ার চেষ্টা করুন। তো ডক্টর আলমের কাছ থেকে আমরা কিন্তু আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেলাম এই হাঁটু ব্যথা সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যেতে পারে সেই সম্পর্কে। আজকে আমরা বিদায় নেব, আগামী দিনে আবারও দেখা হবে এই আশাই রাখছি আপনাদের সাথে। অনেক অনেক ভালো সময় কাটাচ্ছি আমরা, এরকম সময় আমরা আরও কাটাতে চাই। আজকে আমাদেরকে বিদায় দিই, নমস্কার, শুভরাত্রি। রাই বাংলা।